শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অপম্যান, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রু, এই ডায়লগটা একসময় শুনে যারা হাসাহাসি করত আজ তাদেরই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিশেষ করে দিল্লির সাউথ ব্লকের কর্তারা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাতের ঘুম তো পুরোপুরি হারাম হয়ে গেছে। কারণ যে মানুষটাকে 17 বছর ধরে অন্ধকার শেলে আটকে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার নীলনকশা করা হয়েছিল, সেই মানুষটা আজ আবারও চারপাশ কাঁপিয়ে ফিরে এসেছেন। তার নাম লুৎফুজ্জামান বাবর। আর এই ফিরে আসাটা শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এটা একটা ইতিহাসের পালাবদল। এটা একটা সেই মাস্টার প্ল্যানের প্রথম অধ্যায় যা শুভেন্দুর মতো সীমান্ত দখলকারীদের স্বপ্নকে চূর্ণ করে দেবে। চলুন আজকের এই ভিডিওতে আমরা খুলে দেখব পুরো গল্পটা। কেন বাবরকে ভারতের যমদূত বলা হয়, কেন তার নাম শুনলেই সাউথ ব্লকের কর্তাদের কপালে ঘাম জমে, আর শুভেন্দু অধিকারীর এই লাফালাফি বর্ডারে জমি দখলের নোংরা খেলা সবকিছুর মোকাবেলায় তারেক রহমান সরকারের ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান কিভাবে চলছে, এই হাড্ডাহাড্ডি খেলার পেছনে কোন মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে, আজ সব খুলে বলবো একদম নির্ভয়ে, একদম স্পষ্ট করে। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকে শুভেন্দু অধিকারী যেন আকাশে উঠছেন। তার কথায় বার্তায় যেন বাংলাদেশ তার হাতের মোয়া। কথায় কথায় তিনি এমন ফাপুর দিয়ে বসেন যে বাংলাদেশ দখল করা নাকি তার কাছে মাত্র কয়েক মিনিটের ব্যাপার। এই ধরনের ফালতু গলাবাজি, এই মাস্তানি আজকের ঢাকা আর মেনে নেওয়ার পাত্র নয়। বাংলাদেশ চুপ করে বসে থাকেনি। শুভেন্দুর এই চোখ রাঙানির জবাবে স্পিকার মেজর হাফিজ উদ্দিন এমন একটা ধমক দিয়েছেন যে দিল্লির বাঘা বাঘা নেতারাও পিছু হটেছে। তিনি সাফ বলে দিয়েছেন, ভারত তো দূরের কথা, আমেরিকা বা ট্রাম্পেরও সাহস নেই এখানে পা বাড়ানোর। ক্ষমতা থাকলে একবার এসে দেখিয়ে যাক, চ্যালেঞ্জ ছুড়ে দিক, যে জবাব দেওয়া হবে তাতে শুভেন্দুর সব লাফালাফি চিৎপটাং হয়ে যাবে। এক ধমকেই তার অহংকার মাটিতে মিশে গেছে। কিন্তু শুভেন্দু থামেননি। অপমান লোকাতে তিনি নতুন নোংরা খেলায় নেমেছেন। নিজের রাজ্যের অভ্যন্তরীণ সমস্যার দায় বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি এক অদ্ভুত নির্দেশ দিয়েছেন, বিএসএফের হাতে বিশাল জমি তুলে দিয়ে মাত্র ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরির চক্রান্ত। নিজের আখের গোছাতে গিয়ে তিনি দুই দেশের সম্পর্ককে খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন। এটা আর শুধু সীমান্ত নয়, এটা একটা উস্কানি, বাংলাদেশের নাকের ডগায় এসে পাঙ্গা নেওয়ার অপচেষ্টা। কিন্তু তিনি হয়তো জানেন না ঢাকা আগে থেকেই প্রস্তুত। তার এই ছলচাতুরি আর বেশি দিন টিকবে না, কারণ সামনে আসছে তারেক রহমানের বিশাল চমক। বর্তমান তারেক সরকারের মন্ত্রিসভায় এখন মাত্র ৪৯ জন সদস্য। অনেকেই নতুন, তাই কাজে কিছুটা ধীরগতি ছিল। কিন্তু এই জটিলতা চিরতরে দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা মাস্টার স্ট্রোক খেলতে চলেছেন। ২০১৩ সালে শেখ হাসিনার ৬৬ সদস্যের মন্ত্রিসভার রেকর্ড ভাঙতে যাচ্ছে এই সরকার। কান পাতলেই এখন শুধু রদবদলের খবর, আর এই রদবদলে আসছে পোড় খাওয়া পরীক্ষিত হেভিওয়েট নেতারা। ডাকসুর সাবেক ভিপি, ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, গাজীপুর ৫ আসনের KKM ফজলুল হক মিলন, ঢাকা ১৯ আসনের ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, এদের নাম এখন সবার মুখে। টেকনোক্র্যাট কোটায় আসছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। নারী সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার নামও জোরালো। জুলাইয়ের আন্দোলনের ঘটনায় তারেক রহমানের কাছের মানুষ আন্দালিক রহমান প্রার্থীও এই তালিকায়। শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সবাই নিয়ে চলছে জোর গুঞ্জন। কিন্তু সবচেয়ে বড় চমকটা আসছে আইন শৃঙ্খলা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেশের বর্তমান পরিস্থিতিতে একজন রাফ অ্যান্ড টাফ, কড়া মাথার লোকের দরকার, আর সেই জায়গায় সবাই এক বাক্যে বলছে লুৎফুজ্জামান বাবর। এই নামটা শুনলেই ভারতের সাউথ ব্লকের কর্তাদের কপালে লাল বাতি জ্বলে ওঠে। কেন? চলুন ফিরে যাই সেই ইতিহাসে। ৮০-এর দশকে এক সাধারণ কেসিও ঘড়ির ব্যবসায়ী থেকে ২০০১ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে ওঠা বাবরের যাত্রা ছিল অসাধারণ। চোখে কালো চশমা, স্পাইক চুল, ড্যাম কেয়ার অ্যাটিটিউড, তিনি পুরোপুরি অ্যাকশন হিরো হয়ে উঠেছিলেন। পাড়ার মাস্তানদের সাইজ করতে তিনি গড়ে তুলেছিলেন স্পেশাল ফোর্স র্যাব। তার দাপটে সীমান্তে বিএসএফ পর্যন্ত ভয়ে কাঁপত। কিন্তু ভারতের কাছে তিনি আজরাইল হয়ে ওঠেন ২০০৪ সালের সেই বিখ্যাত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায়। ভারতীয় গোয়েন্দারা দাবি করেছিল এই অস্ত্র চালান ছিল উলফাসহ 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের জন্য। আর এই পুরো অপারেশনের মাথায় ছিলেন বাবর। তারা মনে করে বাবর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারতের ৭টি রাজ্যে আগুন ধরিয়ে দিতে চেয়েছিলেন। সেদিন থেকে বাবর ভারতের চোখে একটা লাল লাইন। তিনি ফিরলে 7 সিস্টার্সের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই ভয় এখন দিল্লিকে কুড়ে কুড়ে খাচ্ছে।
2026 সালের নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে 1,21,42 ভোটের বিশাল ব্যবধানে জয়। এটা শুধু জয় নয়, এটা প্রমাণ যে মানুষের ভালোবাসাকে জেলের 4 দেয়ালে আটকে রাখা যায় না। ভোটের দিন পুরো নেত্রকোনা ছিল বাংলার বাবর আমরা তোমায় ভুলিনি স্লোগানে মুখরিত। 17 বছরের অন্ধকার শেল, 100 পাওয়ারের আলো, মানসিক নির্যাতন সবকিছু সহ্য করে তিনি ফিরেছেন আরও শক্তিশালী, আরও চালাক হয়ে। সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, তার চেহারাই এখন একটা প্রতীক সেই অদম্য স্পিরিটের যা কোনো ষড়যন্ত্র দমাতে পারেনি। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন দাপুটে নেতা সালাউদ্দিন আহমেদ। তাই অনেকে মনে করেন বাবর হয়তো শুরুতেই ফুল পাওয়ারের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না, কিন্তু কাছের সূত্র বলছে উপস্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে বসানো হতে পারে। আর যদি সেটা হয় তাহলে শুভেন্দুর সব চালবাজি চিৎপটাং হয়ে যাবে। বর্ডার কন্ট্রোলের পুরনো বস যখন ফর্মে ফিরবেন তখন শুভেন্দুকে দৌড়ের ওপর থাকতে হবে। রাফ অ্যান্ড টাফ নেতার সঙ্গে পাঙ্গা নেওয়া কোনো ছেলে খেলা নয়। বর্ডারে বিএসএফ নিয়ে জমি দখলের যে নোংরা খেলা তিনি শুরু করেছেন, বাবর মাঠে নামলে সেই মাঠই উল্টে যাবে। এর পাশাপাশি ভারত এখন একটা বড় ধাক্কা খাচ্ছে। ঢাকা আর ইসলামাবাদের মধ্যে 10 বছর মেয়াদী গোপন গোয়েন্দা চুক্তি। এটা আর কোনো গুজব নয়, এটা চুক্তির ফলে দুই দেশের আড়ালের সব 2 নাম্বারি কাজ একসঙ্গে আটকানোর পথ খুলেছে। ভারতের পুরনো দাদাগিরি এখন ভরাডুবি। পাকিস্তান বাংলাদেশের এই কাছাকাছি আসাটা ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। দিল্লি চারদিক থেকে প্যাচে পড়েছে। একসময় সবার ধারণা ছিল ক্ষমতায় যে দলই আসুক ঢাকা দিল্লির ইশারায় নাচবে, কিন্তু তারেক রহমান সরকার সেই ধারণা চুরমার করে দিয়েছে। ঢাকা এখন কারো কাছে মাথা নত করে না, সোজা চোখে চোখ রেখে কথা বলে, কারো ধমকে ভয় পায় না। শুভেন্দুর মতো নেতাদের ফাঁকা গলাবাজি এখন আর কাজে আসবে না। তারেক প্রশাসনের এই ঠান্ডা মাথার প্ল্যানের কাছে দিল্লি খাবি খাচ্ছে। আর যদি সত্যিই বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসেন তাহলে রাজনীতির মাঠে এক চরম উত্তেজনার খেলা শুরু হবে। এই খেলা কেবল শুরু হয়েছে। কে জিতবে কে হারবে সেটা দেখার জন্য পুরো দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষায়। আগামী দিনের ভারতের কপালে আরও বড় সুনির্দিষ্ট বিপদ অপেক্ষা করছে, সেটা এখন দিলের আলোর মতো পরিষ্কার। বাবরের ফিরে আসা শুধু একটা ব্যক্তির গল্প নয়, এটা বাংলাদেশের নতুন অধ্যায়ের শুরু। এটা সেই শক্তির প্রতীক যা কোনো ষড়যন্ত্র, কোনো জেল, কোনো নির্যাতন দমাতে পারেনি। এটা সেই মেসেজ যা শুভেন্দু আর দিল্লির কর্তাদের বলছে, বাংলাদেশ আর তোমাদের হাতের মোয়া নয়। এটা একটা স্বাধীন, সাহসী, আত্মমর্যাদা সম্পন্ন দেশ। আর এই দেশের পাহারায় এখন আছেন সেই বাবর যিনি একাই 100। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু ঘটনা বলিনি, আমরা বলেছি সত্যের গল্প, বলেছি সেই শক্তির কাহিনী যা কখনো হারে না। আপনারা কি মনে করেন বাবর স্বরাষ্ট্রে এলে শুভেন্দুর দশা কি হবে? কমেন্টে জানান। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সত্য লুকিয়ে রাখা যায় না। সত্য একদিন বেরিয়ে আসেই। আর এই সত্যের জয়যাত্রায় আমরা সবাই একসঙ্গে। জয় বাংলা, জয় বাংলাদেশ।